নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএর স্বাগতই মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকের হাল্লা বল। আর প্রত্যেক দিনই মোটামুটি বুঝতেই পারছেন যা পরিসর পরিস্থিতি চলছে রাজ্য রাজনীতি জুড়ে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই তাপ উত্তাপ বাড়ছে বঙ্গের। রাজনৈতিক উত্তাপ ক্রমশই চড়ছে। তার পারদ এই মুহূর্তে যে জায়গায়, তাতে বাদ যায়নি এখনো পর্যন্ত এসআইআর ইস্যু, বাদ যায়নি সম্প্রতি ঘটে যাওয়া এমন কিছু ঘটনার মধ্যে সব থেকে তাৎপর্য রাখে যে ঘটনা, তা হচ্ছে ইডির একেবারে সেই জায়গায় সরেজমিনে তদন্ত অভিযানে সরাসরি তৃণমূল সুপ্রিমোর পৌঁছেছে এবং তারপর থেকে যে বিতর্ক চলছে লাগাতার সেই বিতর্ক এই মুহূর্তে উঠছেই। আর এই বিতর্কের মধ্যে নতুন সংযোজন কোন জায়গায়, না হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও মুভ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং লাগাতার সেই জায়গায় পার্টি করবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ লাগাতার এই পার্টি সেই জায়গায় করবার পর একাধারে সেই জায়গায় কোন কোন বিষয় ভিত্তিক তারা তদন্তে গতি বাড়াতে চলেছেন, কি কি মামলা দিচ্ছেন, সেগুলোর নথিবদ্ধ ইতিমধ্যে হয়েছে। তো এখন আজকের দিনে দাঁড়িয়েও বাদ যায়নি বা পিছুপা হয়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা যে ঝাঁঝ লাগাতার তুলেছেন এসআইআরকে কেন্দ্র করে, মানে একদিকে দাঁড়িয়ে যখন মৃত ভোটার একটা বড় সড়ো প্রসঙ্গ, যেখানে আজও অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে কোচবিহার থেকে মঞ্চে তুলে নিয়ে এসে যেমন তুলোধনা করেছেন ভারতীয় জনতা পার্টিকে, তার আগে আমরা যে ছবিগুলো দেখছিলাম তারই সঙ্গে নতুন সংযোজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সরাসরি যে কটা বক্তব্য তিনি আজ রেখেছেন বিজেপির বিরুদ্ধে এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে, তা অবশ্যই আজ তাৎপর্য রাখছে। তো শুরুটা করবো তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো রাখলেন তার মধ্যে তিনি যেগুলো বলছেন খুব গুরুত্ব রাখে। বলছেন বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া এটা ষড়যন্ত্র করা হচ্ছে। এখানেই বাদ দেননি তিনি, কমিশনের ভুলে বৈধ ভোটারদের নাম বাদ আগেও দিয়েছেন। পাঁচবার চিঠি ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন ইলেকশন কমিশনে। এআই দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তিনি তুলেছেন আজ। গুরুত্ব রাখছে নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে তৃণমূল সুপ্রিমো, তার এই কটাক্ষ। এখানেও বাদ দেননি। আজকে আবার ব্ল্যাক ম্যাজিক শুনলাম আমরা, এটা শোনাই আপনাদেরকে। তিনটি বক্তব্য গুরুত্ব রাখে আজকে, সেই বক্তব্য দিয়ে শুরু করবো। আল্লাহ দেখুন, হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা গণতন্ত্রের উৎসব, কিন্তু সেখানে জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে, কাকে করবেন না। কিন্তু সেখানে ইলেকশন কমিশন ভোটের আগেই অর্ধেক লোকের ভোট কেটে দিয়ে তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন। এই কৈফিয়ত তাকে দিতে হবে। মহারাষ্ট্রে ধরতে পারেনি কেউ, হরিয়ানা ধরতে পারেনি কেউ, বিহারে ধরতে পারেনি কেউ, এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশনে, তাই তারা সুযোগ পায়নি। এখানেও এটাই এদের প্ল্যান আছে। বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে, পদবি চেঞ্জ করেছে, অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন। আজকে 2002, এমনিতে তো ম্যাচটা মিসম্যাচ। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে, মানুষকে নিয়ে খেলা করেছে। ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। তো বুঝতেই পারছেন যে কটা মন্তব্য তিনি করেছেন খুব গুরুত্ব রাখছে, তাই আজকে আলোচনা অবশ্যই শুরু করতে হবে ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। কারণ নির্বাচন কমিশনের বিরুদ্ধাচারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করছেন এমনটা নয়। বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি বাদে বাম, কংগ্রেস তারাও বিভিন্ন প্রসঙ্গকে সামনে টেনে এনে বিভিন্ন মন্তব্য করেছেন। তবে শুরুটা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই গুরুত্ব রাখে যে মন্তব্যগুলো, সেগুলো দিয়ে শুরু করলেন। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমি অবশ্যই পরবর্তীতে প্রসঙ্গতে আসবো। তবে তার আগে যারা আজকে উপস্থিত রয়েছেন প্যানেলিস্টরা পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি, অরিজিৎ দাকে স্বাগত। রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস, টিএমসি মুখপাত্র, আপনাকে স্বাগত কৌশিকবাবু। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অমিতাভ সিংহ, অমিতাভবাবু স্বাগত। আর দূরাভাষ থেকে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভদা স্বাগত অনুষ্ঠানে। আমি একটু রাজনৈতিকগত যে বিশ্লেষণ সেই জায়গায় ডেফিনেটলি আসবো, তবে তার আগে একটু অরিজিৎদার কাছে আসবার চেষ্টা করবো ঠিক এই জায়গায়। মুখ্যমন্ত্রী আজকে যা বললেন তার মধ্যে খুব গুরুত্ব রাখছি ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক কথাটা আজকে তিনি তুলে আনলেন। মানে ইলেকশন কমিশনের বিরুদ্ধাচারণ যে জায়গায় নিয়ে গিয়েছেন প্রত্যেকটা পয়েন্ট আউট করে করে তিনি বলছেন। এ বিষয়ে কোনো সদুত্তর কি দেওয়ার জায়গা আছে?
দেখুন, প্রথম দুটো কথা বললেন ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক গেম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে আমার না একদম কোনো আইডিয়া নেই। আমি মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের বা এই কথার কোনো উত্তর দিতে পারবো না। আমার মনে হয় যিনি তৃণমূল মুখপাত্র আছেন উনি নিশ্চয়ই এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক, কী সব ভুডু জম্বি টম্বি এসব শুনেছি আমি, হয়তো উনি এগুলোর ব্যাপারে প্রিপারেশন নিয়ে এসছেন। মমতা ব্যানার্জির না বলা কথাগুলোকে উনিই ভালো এক্সপ্লেন করতে পারবেন, আমি পারবো না, এটা সত্যি বলছি। হ্যাঁ, ব্ল্যাক গেমটা কি একটা গুরুত্বপূর্ণ কতগুলো কথার কথা বলছিলেন। আমার যেমন আজকের মমতা ব্যানার্জির এই গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে থেকে যেগুলো অধিকতর গুরুত্বপূর্ণ, যেমন সেটা হলো যে অমর্ত্য সেন 0 বছরে মানে জন্ম নিয়েই বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন বলে উনি বলেছেন। আপনি যদি ওনার বক্তব্যটা শোনেন উনি দেখবেন বলবেন যে অমর্ত্য সেন এখন কত বয়স, উনি পাশ থেকে একজন বলল 92, তারপরে উনি বললেন 92 বছর আগে উনি যখন বিয়ে করেছিলেন তখন তো হোম ডেলিভারি হতো, তখন তো কি বললেন জোম্যাটো ডেলিভারি বা সুইগি ডেলিভারি ছিল না, এগুলো বললেন। তার মানে অমর্ত্য সেন জন্ম নিয়েই বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে। দ্বিতীয় যে কথাটা উনি বললেন, আমি জানি না কোন দেশের কোন আইন পড়ে বললেন, উনি বললেন একজন বিএলএ2 নাকি 7টার বেশি অবজেকশন জমা দিতে পারে না। আমি একটু আগ্রহ করব, উনি মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সবার আমার আপনার সবার মুখ্যমন্ত্রী, তার মধ্যে উনি আবার ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি, যেটাকে ম্যাপে খুঁজে পাওয়া যায় না, সেখান থেকে ডক্টরেটও বটে, এবং নিজেকে বলেন উনি আইনজীবী, উনি নাকি সুপ্রিম কোর্ট বিভিন্ন কোর্টে মুভ টুভ করেছেন। তা উনি যদি একটু পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট আর ইসিআই রুলগুলো দেখেন, ওখানে খুব পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে শুধু বিএলএ2 নয়, বিধানসভার বাসিন্দা যে কোনো ভোটার ড্রাফট ভোটার রোলের রেকটিফিকেশনের জন্য যদি প্রয়োজন মনে করে ইলেকশন কমিশনের কাছে ফর্ম 7 সাবমিট করতে পারবে। এবং আইনে কোথাও কোনো সিলিং আমাদের অন্তত এ পর্যন্ত চোখে পড়েনি। যদি তৃণমূল মুখপাত্র এই জায়গাটা পরিষ্কার করে দিতে পারেন যে আইনের কোন জায়গায় এই সিলিংটা বেঁধে দেওয়া আছে, বা এই আইনটা বলা রয়েছে যে বিএলএ2 7টার বেশি অবজেকশন করতে পারবেন না, তাহলে আমরাও উপকৃত হই, তাহলে দলগতভাবে আমরাও তাহলে সেইভাবে আমরা অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে পারি। একটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে বিএলএ2দের হিয়ারিংয়ের সময় বসতে দেওয়া হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা নাকি বিজেপি বিএলএ2 দিতে পারেনি, তাই হিয়ারিংয়ে কোনো বিএলএ2কেই বসতে দেওয়া হচ্ছে না। আমি আপনাকে 5ই নভেম্বর দ্য স্টেটসম্যানের রিপোর্টটা একটু উদ্ধৃত করি। স্টেটসম্যান বলছে যে পশ্চিমবঙ্গের এবারের ইলেকটোরাল গেমের সবচেয়ে একটা হতচকিত করা এবং দিক নির্দেশক বিষয় হলো এবারের বিএলএ2 অ্যাপয়েন্টমেন্ট। কেন? এবারে পশ্চিমবঙ্গের এসআইআর পদ্ধতিতে সমস্ত পার্টিকে, সমস্ত রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন যে বিএলএ2 রিক্রুটমেন্টের অ্যাপয়েন্টমেন্টের আহ্বান জানিয়েছিল, তাতে সমস্ত দল সাড়া দিয়েছিল কম বেশি। এবং ডেটা বলছে যে এবারের এসআইআরে পশ্চিমবঙ্গে যে বিএলএ2রা কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, তাদের মধ্যে সর্বাধিক সংখ্যা দিয়েছে ভারতীয় জনতা পার্টি, যে সংখ্যাটা হলো 63,940। দ্বিতীয় স্থানে কে? তৃণমূল কংগ্রেস না, দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম, 18,706 জন বিএলএ2কে তারা অ্যাপয়েন্ট করতে পেরেছে। তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস বা ওই কাঁঠালের আমসত্ত্ব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যারা 13,526 জন বিএলএ2 দিতে পেরেছেন। এবং কংগ্রেস স্বাভাবিকভাবেই তাদের স্ট্রেংথ একেবারেই পশ্চিমবঙ্গে নেই, 5,797। অর্থাৎ এই যে অদ্ভুত কথা, অদ্ভুত থিওরি, তথ্য ছাড়া, আইন না জেনে, বাস্তবের সাথে যার কোনো মিল নেই, অদ্ভুতের একটা ব্যাপার আপনি বলছেন। ঠিক আছে, আমি কৌশিকদার কাছ থেকে একটু আসি, কারণ অদ্ভুতের ব্যাপার যখন হচ্ছে, কারণ এই ব্ল্যাক গেম, ব্ল্যাক ম্যাজিকটা বোঝার চেষ্টা আমরা একটুখানি করবার চেষ্টা করছি। শুধু আমি একটা ছোট্ট কথা বলে অ্যাড করে দিই যে এই যে অদ্ভুতের কথা বলার প্ল্যাটফর্মটা কিন্তু মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছেন। উনি ওনার বক্তব্যের মধ্যে একটা জায়গায় বলেছেন, একজন মুখ্যমন্ত্রী কিভাবে এই কথা বলেন আমি জানি না, ওনার তো সংগঠন রয়েছে বলে উনি দাবি করেন, ওনার কর্মীরা রয়েছে। উনি বলেছেন যে ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছে, এত পাতা উল্টে দেখা সম্ভব নাকি? এ কি বলছেন? বুথে ওনার কর্মীরা কোথায়, যারা বুথ ওয়াইজ পার্ট ওয়াইজ এটাকে দেখবে? নিশ্চয়ই এইটা আমি আপনাদের ক্যামেরাম্যানকে অনুরোধ করব এইগুলো একটু ফোকাস করে দেখাতে। অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে এইখানে দেখুন একটা গাড়ির নাম্বার আপনারা দেখছেন 0351, আর তারপরে এইটা দেখুন, এটা একটুখানি ফোকাস করুন দয়া করে, ক্যামেরাম্যানকে বলবো। এইখানে আপনি একটা গাড়ির ডিকিতে আপনি কিছু ফর্ম দেখতে পাচ্ছেন, ফর্ম 7। আজকে বাঁকুড়ার রানীবাঁধে বিজেপি নেতাদের একটি
একটি গাড়িতে এই রকম প্রিফিল্ড 3 থেকে 5,000 ফর্ম সহ এই গাড়িটাকে আটক করা হয়। এই গাড়িতে বিজেপির 5 জন ছিলেন, তাদের মধ্যে 3 জন পালিয়ে গেছেন, বাকি 2 জনকে ধরে খাতড়া পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এই যে 3 থেকে 5,000 প্রিফিল্ড ফর্ম, এটা রানীবাঁধে ধরা হয়েছে, কিন্তু এই ফর্মগুলো অল অ্যাক্রস বাঁকুড়া ছিল, মাইন্ড ইউ, কোনো একটা বিধানসভা কেন্দ্রের না, অল অ্যাক্রস বাঁকুড়া, এবং ম্যাক্সিমাম যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো বাঁকুড়ার তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের ছিল। এইটার দ্বারা জলের মতো পরিষ্কার হচ্ছে বিজেপি অত্যন্ত পরিকল্পিতভাবে এই রকমভাবে অবজেকশন, ভুয়ো অবজেকশন দিয়ে লোকের নাম কাটতে চাইছে। কারণ বিজেপি মুখপাত্র যেটা বলেছে সেটার পরিপ্রেক্ষিতে আমি বলছি, ধরুন আপনার পাড়ায় আপনি দেখলেন ওইখানকার ভোটার লিস্টে এমন একজনের নাম যাকে আপনি চেনেন না বা তিনি থাকেন না, আপনি নিশ্চয়ই ফর্ম 7 সেখানে ফিল আপ করতে পারেন। কিন্তু আপনি থাকেন বালিগঞ্জে, আপনি কি বালিগঞ্জে বসে থেকে বরানগরের বা ডানলপের বা সোদপুরের কাউর ফর্ম 7 ফিল আপ করতে পারবেন? সাধারণত পারবেন না। একটা গাড়ি থেকে 3 থেকে 5,000 ফর্ম বেরিয়েছে এবং তাদের মধ্যে 3 জন পালিয়ে গেছে। রানীবাঁধে ধরা হয়েছে অধিকাংশ ফর্মগুলো তালড্যাংরার। এটা গেল নাম্বার 1। আমাকে একটু বলতে দিন। নাম্বার 2, আচ্ছা, বিহারের এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওই বিহারের এসআইআর সম্পন্ন হওয়া প্রক্রিয়াতে আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু শুনেছিলেন? শোনেননি তো? তাহলে যেখানে বিহারের এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিলই না, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি করে এবং কেন আমদানি করা হলো? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনের ব্যাপারে যেটা বলতে চেয়েছেন যে ওনার বাবা মার বিবাহের দিন, ভারতরত্ন অমর্ত্য সেন, তাকে যখন আপনি এসআইআর এর নোটিশ পাঠিয়ে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন, তখন আপনাদের কি মনে হয় না যে এই পদ্ধতিটা সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলা ও বাঙালিকে টুটু বসুকেও তলব করা হয়েছে? শুধু টুটু বসু কেন, অমর্ত্য সেন থেকে শুরু করে আজকে দেখুন কান্তি গাঙ্গুলি আমাদের বিরোধী দলের হতে পারেন, কিন্তু তিনি তো ভারতবর্ষের সংবিধান মেনে রাজ্যপাল তাকে শপথ গ্রহণ করিয়েছিলেন মন্ত্রী হিসেবে। দেব একটা অত্যন্ত জনপ্রিয় ফিল্মের অভিনেতা, আপনারা গতকাল কাগজে পড়েছেন ভারতবর্ষের প্রাক্তন বায়ুসেনা প্রধান, তাকে পর্যন্ত এসআইআর এর নোটিশ ধরানো হচ্ছে। কতটা অসম্মান একজন মানুষের, একজন সেনাকর্তার মানুষের দেশ তাকে করতে পারে। আসল ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা এতটাই ফ্লড, যেটা আমরা বারবার বলতে চেয়েছিলাম। তোমার যদি এসআইআর করার হতো তুমি করতে, 2024 সালে লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর করতে পারতে। এই যে সফটওয়্যারের মাধ্যমে ডিসক্রিপেন্সিগুলো বাঁচা হচ্ছে, সেই সফটওয়্যারটাই অত্যন্ত ম্যালওয়্যার হিসেবে দেখা দিয়েছে। এটার একমাত্র কারণ হচ্ছে পশ্চিম বাংলায় তৃণমূলের ভোটারদের নির্বিচারে কেটে ভোটার লিস্ট থেকে বাদ দাও, যাতে বিজেপি একটু ইলেকটোরাল সুবিধা পায়। শেষে লাস্ট একটা পয়েন্ট বলছি, বিজেপি মুখপাত্র বিএলএ 2দের যে ফিগারটা বলল, সেই ফিগারটা সর্বৈবরূপে ভ্রান্ত। তার কারণ শেষ পর্যন্ত বিএলএ 2 অ্যাপয়েন্টমেন্টের অনেকগুলো দিন ছিল, শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 অ্যাপয়েন্টেডের সংখ্যা নিয়ারলি 80,000। আর বিজেপির তো আপনারা জানেনই তাদের মিসড কলের মাধ্যমে সদস্য হয়, ফলে তাদের খাতায় কলমে 69,000 থেকে থাকলেও তাদের আপনারা বাস্তবে হয়তো 6,900 কেউ দেখছেন না। থেকে উত্তর দেবো অবশ্যই। ঠিক আছে, আমরা আলোচনা আরো এগিয়ে নিয়ে যাবো। আমি অবশ্যই সুকান্ত মজুমদারের একটা বক্তব্য দিয়ে এবারের অংশটা শুরু করব, কারণ তিনি বলছেন যেটা, যে ভয় পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার এই বলার পেছনের ব্যাখ্যা কি? তিনি বলছেন কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয়ের যে ব্যবধান, তার থেকেও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে, এটাই হচ্ছে মূলত কারণ। কি বলেছেন একবার শুনিয়ে দিই আপনাদেরকে সুকান্ত মজুমদারের বক্তব্য। শুনুন। মুখ্যমন্ত্রী, যেটা আপনার প্রশ্নের উত্তরে আমি বলি যে ভয় পাচ্ছে, এই ভয়টা তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী অলরেডি যে 48 লক্ষ নাম যে বাদ গেছে, যার মধ্যে শুধু মৃত আর শিফট, এই ভোটের ইয়েতেই দেখা যাচ্ছে 100-র বেশি সিটে তৃণমূল কংগ্রেসের জেতার যে মার্জিন, তার থেকে বেশি ভোট বাদ চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে, কারণ উনিও তো জানেন না ওর চেলা চামুন্ডারা কতগুলো ছাপ্পা মেরেছে। উনি ভয় পাচ্ছেন যে সবই যদি ছাপ্পা মেরে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে মানুষ কিন্তু মানুষের রায় উল্টো দিকে ছিল, এবং এবারও মানুষ যদি সেইভাবে ভোট দেয়, শুধু ভোট বাড়তে হবে না, শুধু সেই প্যাটার্নেই যদি ভোট দেয়, তাহলে করে মুখ্যমন্ত্রী হেরে যাচ্ছে, উনি আর মুখ্যমন্ত্রী থাকছে।
আমি একটু রাজনৈতিক ব্যাখ্যায় চাই, আমি অমিতাভ সিংহ স্যারের কাছে আসবো, তবে তার আগে একটু অমিতাভ কাঞ্জিলারের কাছে আসি, রাজনৈতিক বিশ্লেষণটা একটু জানবার চেষ্টা করি, কারণ এই ব্যাখ্যা তো আমরা শুনছি অমিতাভদা এই দিক দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন, সে পাল্টা তার ব্যাখ্যা দিতে প্রস্তুত। এই ব্যাখ্যা চলছে, মানুষের মধ্যে অবস্থাটা বোঝা যাচ্ছে না যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কি ধরছেন তারা, কি মনে হয় আপনার? মণিময়, তোমার চ্যানেলে নয়, এই চ্যানেলে নয়, অন্য একটি চ্যানেলের একটি বিশেষ ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়েছে এবং সেটা নিয়ে বেশ হাসাহাসিও চলছে, যে একটি বিতর্ক চলাকালীন তৃণমূল মুখপাত্র বিজেপির মুখপাত্রকে হাত দিয়ে খুঁচিয়ে ইশারা করছেন। হ্যাঁ, সামাজিক চোখটা ছিল মাধ্যমে তার ভাইরাল ক্যামেরার মুহূর্তে দিকে, ছবিটা, ঠিক চোখটা ছিল ক্যামেরার দিকে। খানিকক্ষণ আগে বিরতিতে যাওয়ার সময় দেখছিলাম তৃণমূলের মুখপাত্র আমার একটি ইন্ট্রোডাকশন দিচ্ছেন, যদিও ক্যামেরা তখন ছিল না, বিজ্ঞাপনের বিরতি ছিল, আমি সিপিএম এর লোক বলে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বিজেপি মুখপাত্রের সঙ্গে। অর্থাৎ এতটাই তটস্থ, ভীত এরা, চোরের মন পুলিশ তো স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়া হবে, এটাই স্বাভাবিক। উনি বলছিলেন উনি নাকি কবে আমাকে ধুইয়ে দিয়েছেন, সেই এপিসোডটা খুলে বার করলেই জনগণও দেখতে পাবেন কে কাকে ধুইয়ে দিয়েছিল। এবার আসি মূল প্রসঙ্গে। তৃণমূল মুখপাত্র কি চমৎকার কথা বললেন যে এবারে এসআইআর এর প্রক্রিয়ায় নাকি বেছে বেছে তৃণমূল ভোটারদেরকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রহস্যজনক বিষয় হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গে যারা ভোটদান করেন তাদের ভোটদানের গোপনীয়তা মোটেই আর সুনিশ্চিত নয়, কারণ শাসক দল জানতে পেরে যায় কারা তৃণমূলকে ভোট দেয় এবং কারা বিরোধীদের ভোট দেয়, এবং স্বাভাবিকভাবেই যারা বাদ পড়েছেন এসআইআর প্রক্রিয়াতে তাদেরকে তৃণমূলের ভোটার বলে দাবি করার অর্থ তাদের ভোট সম্পর্কে সমস্ত যাবতীয় তথ্য, গতিবিধি ইত্যাদি তাদের জানা। এক, দুই, পাশাপাশি আরো অদ্ভুত। আচ্ছা, অমিতাভদার অডিওটা একটু বাড়াতে বলবো পিসিআর, প্লিজ বলুন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর স্তর থেকে এই পর্যন্ত একেবারে আজকের আলোচনার স্তর পর্যন্ত যেভাবে পার্কুলেট হচ্ছে, খুব যদি ভালো করে লক্ষ্য করি তাহলে একটা দেখবো যে আমাদের এই মুহূর্তে দেশ এবং রাজ্যের রাজনীতিতে একটা ব্যাপক গুণগত পরিবর্তন ঘটেছে। গুণগত পরিবর্তনটা কি? একটা সময় ছিল রাজনীতিতে ছিল অ্যাক্টিভিজমের ব্যাপার, অ্যাক্টিভিজম, পলিটিক্যাল অ্যাক্টিভিজমের ব্যাপার, তৎপরতার ব্যাপার, দেশ সেবার স্বার্থে, জনগণের স্বার্থে উদ্যমী মানুষেরা রাজনীতিতে অংশগ্রহণ করতেন। আর আজকে রাজনীতিটা হয়ে গেছে অপটিমেট্রিক্স আর অডিওমেট্রির ব্যাপার, অর্থাৎ যা দেখাবেন জনগণের কাছে, যা তুলে শোনাবেন, চিৎকার করে যা বলবেন, জনগণ সেটাই শুনবে, সেটাই বুঝবে, সেটাই বিশ্বাস করবে। এই গোয়েবেলসীয় পলিটিক্সের ব্যাপার। অতএব ভুডু, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক খেলা ইত্যাদি, কিংবা ধরুন ইডির যেখানে তদন্ত চলছে, ইডি যেখানে গিয়ে ছাপা মারছে, সেইখানে গিয়ে আচমকা লাফিয়ে পড়ে আপনি আপনার বাহুবল প্রদর্শন করে আপনার দলের বাহুবলী সমর্থকদেরকে আরো উত্তেজিত করলেন যে ভোটে যদি খেলা হয় তাহলে এই শারীরিক ভাষাতেই খেলতে হবে, এই মেজাজেই খেলতে হবে, দখল করো, চিনিয়ে নাও, আসল জিনিসপত্র সরিয়ে নাও, যা দিয়ে আমার অপরাধ ধরা পড়বে সেই বিষয়টাকে ওখান থেকে ছিনিয়ে নিয়ে এসো। এই মনোভাবকে পরিষ্কার ইশারায় ইঙ্গিতে চাগিয়ে দেওয়া হলো। অর্থাৎ কিনা এই মুহূর্তে আমাদের রাজ্যের রাজনীতিতে এসআইআর বলুন কিংবা এই ইডির হানা, দুটো ক্ষেত্রে আমরা খুব স্পষ্ট দেখতে পেলাম যে বাস্তবিক পক্ষে সাংবিধানিক যে প্রক্রিয়াগুলো ভারতবর্ষে এর আগেও পরিচালিত হয়েছে, এসআইআর ভারতবর্ষে এর আগেও ভোটিং প্রক্রিয়া হয়েছে, হ্যাঁ, ভোটের দিন রাজনৈতিক উত্তেজনা থাকে, মারামারি হয়, লাশ পড়ে, এগুলো আমরা দেখতে অভ্যস্ত, কিন্তু তার পূর্ব প্রস্তুতি হিসেবে মানুষের ভেতরে এত আতঙ্ক তৈরি করে দেওয়া যে এসআইআর মানে মানুষের এত বড় সর্বনাশ, অমুকের প্রাণ যাচ্ছে, তমুকের ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে প্রচারণা, সেই প্রচারণার মাধ্যমে যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা এবং একটি সাংবিধানিক প্রক্রিয়াকে এমন প্রাণঘাতী, এমন খতরনাক, এমন জনবিরোধী ইত্যাদি বলে প্রমাণ করবার চেষ্টা, তার পেছনে আসলে যেটা কাজ করছে সেটা হচ্ছে গণতান্ত্রিক সমর্থন হারাবার ভয়। তাই আর উন্নয়নের বক্তব্য সামনে নেই, তাই আর এই মুহূর্তে বাঙালি অস্মিতার জিগির তুলেও শেষ পর্যন্ত তাকে তৃতীয় দিতে হলো, সামনে নিয়ে আসতে হলো নরম হিন্দুত্ব, অর্থাৎ জগন্নাথ ধামের পরে দুর্গা অঙ্গন, তারপর মহাকাল মন্দির। এই সমস্তটাই প্রমাণ করে দেয় যে শাসক দলের রাজনৈতিক পরাজয় ঘটেছে, রাজনৈতিক ভাবে তারা দেউলিয়া। অতএব উন্নয়নের যুক্তি নয়, বিকাশের যুক্তি নয়, মানুষের স্বার্থের যুক্তি নয়, এগিয়ে আসছে যে যুক্তিগুলো সেগুলো হচ্ছে আমি ছাড়া জুজুতে এসে ধরবে। সাংবিধানিক যুক্তি দেওয়ার জায়গায় মানুষের নাম থাকবে কি থাকবে না, এখন সেটা নিয়ে বেশি সমস্যা হচ্ছে। মানে অনেক মানুষও বুঝতে পারছেন আমার নাম থাকবে কি থাকবে না, মানে এই জায়গাতে চলে গিয়েছে। ঠিক আছে, অমিতাভ আসছি আমি। অমিতাভ সিংহ স্যার রয়েছেন আমাদের সঙ্গে, কংগ্রেস মুখপাত্র। অমিতাভ বাবুর কাছেও আসবো ঠিক এই জায়গায়, কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখলাম এই মঞ্চে মৃত ভোটারকে তুলে এনেছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটুখানি বক্তব্যটাও শোনাবো। এবং তিনি এই রণসংকল্প সভা থেকে যেটা বললেন সূচনা করে, তিনি বলছেন এরা সবাই জীবিত অথচ ভোটার তালিকায় এদের অস্তিত্ব নেই। উপস্থিত জনতার দিকে তাকিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, কি বলছেন, মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টার কি জবাব দেওয়া হবে না?
বড় প্রশ্ন তিনি তুলেছেন এটা। আমি এটা শোনাই আগে দর্শকদেরকে এবং প্রত্যেকের থেকে এটারও ব্যাখ্যা দেবো। শোনো। আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় ৭৮ জন প্রাণ দিয়েছে, মারা গেছে লাইনে দাঁড়িয়ে। বিএলওরা আত্মঘাতী হয়েছে, সুইসাইড করেছে, আত্মঘাতী হয়েছে। অপরিকল্পিত এসআইআর কে দায় করে তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই, যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে। আজকে চলুন একটা ছবি এবং তার সঙ্গে বক্তব্য তো শোনালাম, আরও বক্তব্য আছে, শোনাবো পরে পরে ক্ষণে ক্ষণে। অমিতাভ বাবুর কাছে আসি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। কংগ্রেসের এই জায়গা থেকে কি মনে হচ্ছে? কারণ আপনারা তো পথে নামেন মাঝে মধ্যে, কিন্তু তারপর আবার হঠাৎ করে দেখা যায় না। কীভাবে এগোচ্ছেন আপনারা এবার? হ্যাঁ দেখুন, একটা কথা বলি যে এটা আপনার বোধহয় ভুল একটা ব্যাখ্যা হলো। কংগ্রেস কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে বিভিন্ন ব্যাপারে কিন্তু পথে নামে। হতে পারে আমাদের তুলনামূলকভাবে সংগঠনটা এতটা শক্তিশালী অনেকের মানে এই মুহূর্তে নয়, যার জন্য হয়তো আমরা হাজার হাজার লোক নিয়ে রাস্তায় নামতে পারি না। কিন্তু আমাদের যেখানে যতটুকু শক্তি, কলকাতা শহরে তো বটেই, পশ্চিমবাংলার প্রত্যেকটা মফস্বল শহরে এবং জেলা শহরে আমাদের কিন্তু কর্মীরা কত 48-50 বছর ধরে, এই দেখুন আমি 78 সাল থেকে কলেজের ছাত্র সংগঠন করা, এটা যে কৌশিক, তাকেও আমি দেখেছি 86-87 সালে মেডিকেলে লড়তে। তখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব প্রায় শেষ করে এনেছি, রাজ্য স্তরে নেতৃত্ব দিচ্ছি। সুতরাং আমরা যারা কংগ্রেস এখনও করছি, কোনো দলে যাইনি এবং কংগ্রেসটাই মন দিয়ে করছি, তারা কিন্তু জীবনের শেষ দিন অবধি রাস্তায় নেবে শাসক দলের বিরুদ্ধে লড়াইটা করব। যে প্রসঙ্গটা উঠছে সেটা হচ্ছে যে আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কথা হচ্ছে। 8টা সারা ভারতবর্ষে এ পর্যন্ত নির্বাচন, প্রথম নির্বাচনের পর থেকে 8টা এসআইআর চলছে, তার মধ্যে 7টাই করেছে কংগ্রেস সরকার। আপনি দেখুন তো, এই 7টায় একটা মানুষও আত্মহত্যা করতে হয়েছে, একটা বিএলওকেও নার্ভাস ব্রেকডাউন হয়েছে বা স্ট্রোক হয়েছে বা কিছু হয়েছে। পশ্চিমবাংলাতে এবারে 105 জন কম বেশি যারা হয় আত্মহত্যা করেছেন, না হলে টেনশন নিতে পারেনি মারা গেছেন, অথবা আত্মহত্যার চেষ্টা করেছেন। 105 জন। আজকে কি এমন এসআইআর হলো যে এসআইআর মানুষের জীবন কেড়ে নিচ্ছে? আজকে এই জায়গাটাকে আমরা ধরতে চাইছি। আমরা দেখেছি যখন নোটবন্দি হয়, কয়েকশো মানুষ লাইন দিয়ে তারা সহ্য করতে পারেননি, রাস্তায় মারা গেছেন। আমরা দেখেছি জিএসটি যখন হয়, হাজার হাজার যারা ছোট ছোট শিল্পপতি হওয়ার পরিকল্পনা করছিলেন, স্বপ্ন দেখছিলেন, এমএসএমইগুলো যারা করছিলেন, তারা কিন্তু রাস্তায় বসে গেছে, আজও সেই ধাক্কা সামলাতে পারেননি। ভাগের সময় ধাক্কা সামলাতে পারেনি, অনেকে সমস্যা হয়েছে। না তাই নিয়ে কিন্তু আপনি তো আমি সেটা বলছি না, আমি বলছি কোনো প্রসেস যখন চলে তখন সেই জায়গা দিয়ে মানুষের সমস্যা হয়। এটা সরকারের চাপিয়ে দেওয়া জিনিস, চাপিয়ে দেওয়া। সরকার চাইছে বাংলার ভারতবর্ষের মানুষের গরিবরা থাকবে না। আপনি যদি অসাম্য দেখেন, ভারতবর্ষের বুকে 80 সালে যে অসাম্য ছিল, এই নিয়ে অনেক থিওরি আছে, আপনারা দেখেছেন হয়তো, সেই যে ইন্ডেক্স দেওয়া ছিল তার থেকে আজকে অসাম্য অনেক বেড়ে গেছে। আজকে যে কোভিডের সময় সাধারণ মানুষেরা ওই আমাদের কংগ্রেসের খাদ্য সুরক্ষা আইনের যে খাদ্য 100 দিনের কাজ এইসব নিয়ে বেঁচেছিলেন, আজকে ভাবলে অবাক লাগবে যে আজকে ভারতবর্ষের মানুষ তার উপর ডিপেন্ড করছে। আর এদিকে আদানি আম্বানির মতন বেশ কিছু শিল্পপতি এই করোনা আমলে, কোভিড আমলে তারা কয়েক গুণ বাড়িয়ে নিয়েছেন। আজকে প্রকৃত ভারতবর্ষের অবস্থা হচ্ছে এইখানে। আজকে এই অবস্থায় আমরা এসআইআর করতে নেমেছি। এই অবস্থায় আমরা দেখেছি পশ্চিমবাংলার বুকে, আমরা বারবার বলেছিলাম যে জিনিসটা 1.5 বছর 2 বছর ধরে লাগে, 6 মাস 8 মাস লাগে, 2 মাসে করতে যাবেন না, অসুবিধা হবে। আজকে কিন্তু আমাদের কথাতে 15 দিন হলেও বাড়িয়েছে এনুমারেটর ফর্ম দেওয়ার। আজকে কিন্তু এইটা অন্তত পক্ষে 6 থেকে 8 মাস সময়। বিহারে কতবার সময় লেগেছিল? বিহারে সময় লাগেনি কে বললো? বিহারে তো অনেকদিন ধরে, যখন বিহারে এতটা নির্মমভাবে হয়নি। আজকে পশ্চিমবাংলায় যতটা নির্মমভাবে হয়েছে, যেভাবে মানুষ মারা যাচ্ছে, আপনি কি বলতে পারেন এই মানুষগুলো এই হাওয়ায় মারা যাচ্ছে, টেনশনে মারা যাচ্ছে না? দেখছে নাম নেই। আজকে এই আপনার তথ্যগত ভুলের নাম করে কয়েক লক্ষ মানুষকে হয়রানি করা হচ্ছে। দোতলায়, অনেক জায়গায় দোতলায় তো উঠতে পারছেন না তারা।
70-75 বছর 80 বছরের মানুষকে তারা নিয়ে যাচ্ছেন সেখানে। আজকে এগুলো হয়নি। ঠিক, আপনি কি ঠিক আছে। বলছেন এসএমএস এর মাধ্যমে সবাইকে জানানোর কথা, এই যে অরিজিৎ দা নাম্বারটা দেওয়া উত্তর হয়েছে, দেবেন, আর একটাও definitely। এসএমএস এর মাধ্যমে জানানো হয়নি। হ্যাঁ, আজকে আপনারা কি বলবেন? কৌশিকদার কাছেও আসবো। ঠিক আছে, চলুন। অনেকগুলো বিষয় গুরুত্ব রাখে ডেফিনেটলি, অবশ্যই প্রসঙ্গে আমি আসবো। তার আগে আবারও একটা মিশনের খাতায় যারা মৃত তাদেরকে আজকে মঞ্চে হাজির করিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সংখ্যাটা হচ্ছে 10 জন। আমি কিছুক্ষণ আগেও বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম, তারই সঙ্গে সেই মঞ্চে তার বক্তব্য, আরও বক্তব্য আছে। তিনি নাম ধরে ধরে এক এক করে মঞ্চে ডেকে নিয়ে এরা জীবিত অথচ এদের নাম নেই, একেবারে সরাসরি আক্রমণ শানিয়ে দিলেন। শোনাই আপনাদেরকে বক্তব্য, অভিষেকের আরও একটা বক্তব্য শোনাই। তার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ, এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? অরিজিৎ দা মানে শুধুমাত্র অভিষেক 10 জনকে নিয়েছেন, আমি জানি না এই সংখ্যাটা কত হতে পারে, কিন্তু এই ছবিটা তো দেখতে হচ্ছে। না, আমি প্রথমেই আজকে বলবো একটা পজিটিভ নোট আছে, হ্যাঁ, বলুন। যেটা আমরা গতদিনও বলেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা উন্নতি হয়েছে, স্বীকার করতে হবে। তিনি মানুষকে ভূত বলে অপমান করার থেকে মৃত শব্দটা ব্যবহার করেছেন, এটা কিন্তু একটা পজিটিভ নোট। এখন বিষয়টা হচ্ছে যে এই ভুলগুলো উনি করে ফেলেন, অপরিণত রাজনৈতিক ব্যক্তিত্ব, লড়াই না করে টপ করে নিউটনের আপেলটা মুখে খসে পড়েছিল, পিসিমণি খাইয়ে দিয়েছেন, পেয়ে গেছেন, হয়ে গেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা সময় সময় আলোচনা আসছে, সেই কথাগুলোর মধ্যে কয়েকটা কথা উল্লেখ করতেই হয়। দেখুন, মানুষকে বিভ্রান্ত করার না গোয়েবলস টেকনিকটা এখনো পর্যন্ত পৃথিবীর বুকে অ্যাপ্লিকেশন খুঁজে পায়, এবং পশ্চিমবঙ্গে তো মানে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। দেখুন, প্রতিটা বিতর্কে এসে তৃণমূলের সুপ্রিমো থেকে শুরু করে মুখপাত্র পর্যন্ত বিগত 7 দিন ধরে একটা নাম অবশ্যই নিয়েছেন, তিনি হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। তার দুঃখে এনারা কেঁদেছেন, তার দুঃখে এনারা ব্যথিত হয়েছেন, স্বাভাবিক আছে, কিন্তু কেউ একবারও বলছেন না তো। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর, আজ পর্যন্ত এই এখন বাজে সন্ধে 7:35, যেদিন অমর্ত্য সেনের কাছে নোটিশটা গেছিল আর আজকে 13 তারিখ সন্ধে 7:35 পর্যন্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কি ইলেকশন কমিশনের অফিসে যেতে হলো? উত্তরটা কি পাওয়া যাচ্ছে? কোনো মুখপাত্র বলছেন? কেউ বলছেন না, কারণ উত্তরটা হচ্ছে না। কেন না? এনারা এটা বলছেন না যে ইলেকশন কমিশন কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে সামান্য মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা উনি বলছিলেন ইন টার্মস অফ স্পেলিং এরর, বানানের ভুল ছিল। কেউ এখন ফর্ম ফিল আপ করতে যদি বানান ভুল করেন, ইলেকশন কমিশন তো সেটাকে রেকটিফাই করে দিতে পারেন না, কিন্তু সেটাকে অ্যাকোমোডেট করতে পারেন। অমর্ত্য সেনকে আসতে বলা হয়নি, বলছেন এটা আমরা রেকটিফাই করে দেবো মানুষের জন্য। অরিজিৎ দা, গুরুত্বপূর্ণ বিষয়, এরকম সাধারণ মানুষ প্রচুর রয়েছেন যাদের এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে, তাদেরকে তো ডাকা হচ্ছে না। এটা মোটেও প্রচুর পরিমাণে হয়নি, কিছু জায়গায় কিছু ভুল ভ্রান্তি, যেগুলো মেয়ারলি স্পেলিং মিস্টেক, ইলেকশন কমিশন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যেগুলো সামান্য স্পেলিং এরর, সেগুলোকে আমাদের বিএলওরাই অথরাইজ সেটাকে রেকটিফাই করার জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, একজন অমর্ত্য সেনের নোটিশ যাওয়াতে কেঁদে যারা বুক ভাসাচ্ছে তাদের মুখে হাসি নেই। 11ই জানুয়ারি 2026 আমাদের উত্তরবঙ্গের লক্ষ লক্ষ চা বাগান এবং সিনকোনা প্লান্টেশনের শ্রমিক ভাই এবং বোনেদের যখন একমাত্র গার্ডেন রেকর্ড দেখানোটাকে ইলেকশন কমিশন এসআইআর এর নথি হিসাবে অ্যাপ্রুভ করে দিল, কোনো তৃণমূল মুখপাত্র বলল না যে হ্যাঁ, ইলেকশন কমিশনের এই সদিচ্ছাকে আমরা সাধুবাদ জানাই। এটাই হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব। আমার শেষ হয় না, ছোট আরেক দুটো কথা আমি দাদা আপনাকে ইন্টারাপ্ট করি না, আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। দুটো, দ্বিতীয় কথা, রানীবাঁধে বাঁকুড়ার খাতড়ার কথাটা বলছিলেন, মানুষকে অর্ধসত্য জানানোটাও একটা বড় অপরাধ। বাঁকুড়ায় কি হয়েছে? ইলেকশন কমিশনের আইন কি বলে? ইলেকশন কমিশনের আইন বলে, এই যে আজকে আমাদের যে হিয়ারিং ফেজ চলছে, এখানে সাইমালটেনিয়াসলি দুটো কাজ চলছে। একটা চলছে হিয়ারিং, দ্বিতীয় চলছে বিভিন্ন ক্লেইমস অ্যান্ড অবজেকশনের কাজ। এই দুটো কিন্তু প্যারালাল চলছে। এবং এই যে ক্লেইমস অ্যান্ড অবজেকশন, এর জন্য যে ফর্মগুলো ডিলিট করার জন্য ফর্ম 7 কে জমা নেবে? আইন খুব পরিষ্কার ভাষায় বলছে ইআরও, অর্থাৎ যারা এসডিও র্যাঙ্কের অফিসার, যাদেরকে ইআরও করা হয়েছে, তারাই এই ফর্ম 7গুলো জমা নেবেন এবং জমা নিয়ে সেটা স্ক্রুটিনির মাধ্যমে অ্যাকসেপ্টও করতে পারেন, রিজেক্টও করতে পারেন। দাদা আমি শেষ করে নি প্লিজ, আর 2 মিনিট নেব, আমি শেষ করে নি প্লিজ। কিন্তু বাঁকুড়াকে কি হলো?
দেখা গেল এই ড্রাফট ইলেকটোরাল রোলের উপর হয়তো তৃণমূল বুথ লেভেলে কাজ করছে না। উনি মুখপাত্র তো বলেইছেন যে আমাদের বুথের নেত্রী বলেছেন যে এত কাগজ উল্টে দেখা সম্ভব না, কিন্তু বিজেপির কর্মীরা করছে, বিজেপির বুথ এজেন্টরা করছে। তারা উনি কথাটা বললেন 3000 ফর্ম, উনি চমকে গেলেন। ডাক্তারবাবু শিক্ষিত মানুষ, আগামী দিনে নিশ্চয়ই তৃণমূলের সিম্বলে ভোটে লড়বেন, তখন উনি বুঝতে পারবেন যে এই সংখ্যাটা বড় নয়, কারণ একটা বিধানসভার ভোটার সংখ্যা হচ্ছে 2 থেকে 2.5 লক্ষ। এক মিনিট শেষ করে নি। গোটা বাঁকুড়ায় যে জিনিসটা চলছে শুনুন, গোটা বাঁকুড়ায় শুধু নয়, গোটা রাজ্য জুড়ে যে নোংরামিটা চলছে সেটা হচ্ছে গতকালকে হুগলির চুচড়োর ইয়ারও বলেছে ওপরতলার না বললে আমরা ফর্ম 7 জমা নেব না। মালদার ইংলিশ বাজারের ইয়ারও বলেছে তার অথরিটিই নেই নাকি। বাঁকুড়ার খাতড়াতেও সেম জিনিস হচ্ছে, গোটা বাঁকুড়ায় কোথাও ফর্ম 7 জমা নিতে দিচ্ছেন না। তাহলে বাঁকুড়া জেলায় 7টা বিধানসভা 14 লক্ষ ভোটার, সেখানে যদি 3000 ফর্ম জমা দেওয়ার প্রয়োজন হয় সেটা কি খুব বড় সংখ্যা? এবার আমি বলি, এক এক করে বলছি, বাঁকুড়া দিয়েই শুরু করছি, অমর্ত্য সেন দিয়ে শেষ করব। বাঁকুড়া জেলার যেখানে বাঁকুড়ার রানীবাঁধে ধরা পড়েছে, আমাদের প্রশ্ন হচ্ছে তালড্যাংরার ফর্ম সেখানে কি করছিল? গোটা জেলার তালড্যাংরার ফর্ম সেখানে কি করছিল? গোটা জেলার ফর্ম যদি এক জায়গায় থাকে, গোটা জেলার ফর্ম, ভাই আমাকে বলতে দাও, গোটা জেলার ফর্ম, তাহলে এতদিন বসেছিলেন কেন? এসআইআর শুরু হয়েছে সেই কবে? সেই থেকে আজ অবধি বসে থেকেছিলেন কেন? সেই থেকে আজ অবধি বসে থেকেছিলেন কেন? সেই থেকে আজ অবধি বসে থেকেছিলেন কেন? দেখুন আপনারা শুরু হলো যখন 15 নভেম্বর, সেই সময় আপনারা করলেন না। আজকে যখন শেষ হওয়ার 3 দিন আগে, শেষ হওয়ার 3 দিন আগে আপনারা খুঁজে খুঁজে বার করে বললেন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা বিভিন্ন সংবাদপত্রেও পড়ে দেখেছি যে অমর্ত্য সেনকে চিঠিটা পাঠানো হয়েছিল যে ওনার মায়ের সঙ্গে ওনার বয়সের ডিসক্রিপেন্সি ছিল। আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার, যিনি সারা বিশ্বের সামনে ভারতের নাম উজ্জ্বল করেছেন, নাগরিকত্ব তার নিয়ে কি আপনাদের কোনো প্রশ্ন ছিল? যাকে ভারত রত্ন দিয়েছিলেন তখন কি মনে করেছিলেন যে তিনি নাগরিক কি নাগরিক নয়? এটা 2 নম্বর। না ভাই, আমি কিন্তু বাধা দিইনি, আমি কিন্তু বাধা দিইনি, আমি কিন্তু বাধা দিইনি। না না না, হ্যাঁ, তাহলে আপনি বলুন, তাহলে আপনি বলুন যে আপনি বলুন যে ভারত রত্নকে আপনারা বাঙালি অস্মিতাকে আঘাত করার জন্য বলেছেন, আপনারা বাঙালি অস্মিতাকে আঘাত করার জন্য বলেছেন, অ্যাবসলিউটলি বাঙালি অস্মিতাকে আঘাত করবার জন্য আপনারা বলছেন। 3 নম্বর হচ্ছে সুকান্ত মজুমদারের কথা, সুকান্ত মজুমদার বলেছেন তাহলে উত্তরপ্রদেশে 3 কোটি বাদ গেল, উত্তরপ্রদেশে আপনারা কি চুরি করে জিতেছেন? তার মানে সুকান্ত মজুমদার যে কথাটা বলছেন, সুকান্ত মজুমদারের কথাটা বলুন। এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে বিজেপি, যে আমরা যখন শুনি তখন বলতে দেয় না। আমি বুঝলাম, আমি অমিতাভদার কাছে অমিতাভদা শুনছেন, জবাব দিন, যোগী কি তাহলে চুরি করে জিতেছিল? তাহলে উত্তরপ্রদেশে 2 কোটি নাম বাদ গেল কি করে? বলুন। এখানে নয়, এসআইআর তো ওখানে হচ্ছে, এখানে তো ওখানে হচ্ছে, এইখানে আমার রাজ্য বাদে আবার অন্য রাজ্যে চলে যাবো আমরা। ঠিক আছে, ঠিক আছে, অমিতাভদার কাছে আসতে হবে। ওকে, কতজন বাংলাদেশি ঠিক আছে, অরিজিৎ দা কতজন বলেছেন বলুন, বলুন। বিজেপিকে চ্যালেঞ্জ করছি, বিজেপিকে চ্যালেঞ্জ করছি। বেশ বেশ বেশ, আবার এর সঙ্গে আরো রয়েছে কয়লাকাণ্ডে এরই তৎপরতা। আমি আসবো, আরো প্রসঙ্গ রয়েছে আমাদের আলোচনার, আমি আসবো। প্লিজ চলুন, আলোচনায় আমরা ডেফিনেটলি যাবো। আমি যেটা বলছিলাম অমিতাভ কাঞ্জিলাল তার কাছে আসবো, তবে তার আগে আরো একটা নতুন টপিকে যেতেই হবে আমাদেরকে, কারণ এরই সঙ্গে আমি যেটা বলছিলাম যে কয়লাকাণ্ড, ইডির যে তদন্তের গতি সেটা আবারও ত্বরান্বিত হয়েছে। মানে ইতিমধ্যে আমরা জানতে পারছি যে 8 জন কয়লা ব্যবসায়ীকে তলব করা হয়েছে। আর এই জায়গায় কয়লাকাণ্ডের মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যেই আপনারা জানেন বা দেখেছেন প্রতীক জৈনের বাড়িতে গিয়ে যে ধরনের ছবিটা সামনে এসছে, তো তা নিয়ে তো তর্ক বিতর্ক চলছেই। তো যাই হোক, আমি প্রথমত যে জায়গাটা অবশ্যই আনবার চেষ্টা করব তা হচ্ছে এই তৎপরতার সঙ্গেই গতকাল ওই শ্রমিক ভট্টাচার্যের খোঁচা দেওয়া কথা আমরা শুনেছিলাম, খোঁচা দিয়ে তিনি যেটা বলেছিলেন সিবিআইকে উদ্দেশ্য করে। তারপরে যদিও এই তদন্তের গতি প্রকৃতি ধীর নিয়েও শ্রমিক ভট্টাচার্য তিনি তার মন্তব্য সামনে নিয়ে এসেছিলেন। সত্যি আমরাও সেই জায়গা থেকে দাঁড়িয়ে অত্যন্ত এই জায়গাটা পছন্দ করছি না বলে। কিন্তু এই জায়গায় আজ যেটা মন্তব্য খুব গুরুত্ব রাখছে তা হচ্ছে দিলীপ ঘোষের মন্তব্য। একটা প্রতিক্রিয়া আপনাদেরকে শোনায় দিলীপ ঘোষের, যেটা নিয়ে অবশ্যই কমেন্টস নিতেই হবে, আমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করতেই হবে। শুনুন দিলীপ ঘোষ কি বলছিলেন। শুনুন। যেভাবে ইডির তদন্তে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে সাংবিধানিক পদে থেকে, এটা খুবই সংবিধান বিরোধী, অন্যায় এবং আমাদের জন্য, বাঙালিদের জন্য লজ্জার বিষয়।
আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবশ্যই মামলা হওয়া উচিত। সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে অফিসাররা গেছিলেন ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ, অনেক অফিসারকে দেখলাম বগলে ফাইল নিয়ে ছুটে ছুটে চলে আসছে, যেমন লুটের রাজত্ব বলছে, যেমন ত্রাণ শিবির চলছে ওখানে। সেই সমস্ত অফিসারকে আইনের সামনে আনতে হবে যারা এই বিধি ভঙ্গ করেছেন। মমতা ব্যানার্জি নিজের পিঠ বাঁচাবার জন্য কোর্টে গিয়ে বলছেন আমি তো টিএমসি লিডার হিসেবে গেছিলাম, তাহলে এই সারা অফিসাররা তার সঙ্গে কেন গেছেন? এদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল, অমিতাভদার কাছেই আসবো। অমিতাভদা, মানে এই প্রশ্নটার যাই না আমি ব্যাখ্যা কি হতে পারে? তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছিলেন, অথচ মুখ্যমন্ত্রী হিসেবে না গেলেও সেখানে আধিকারিকরা ছিলেন। খুব স্বাভাবিকভাবে এটাই পয়েন্ট আউট করে খুব গুরুত্ব সহকারে এটা বলে দিলেন দিলীপ ঘোষ। না, এটা তো কোনো নতুন ব্যাপার নয় পশ্চিমবঙ্গে। দেখুন, এটা খুব প্রমাণিত বিষয় যে পশ্চিমবঙ্গে এই বর্তমান সরকার আসলে প্রমাণ লোপাটের, তদন্ত গুলিয়ে দেবার, অপরাধকে আড়াল করবার সরকার। সেটা সারদা তদন্তের ক্ষেত্রেই হোক, রাজীব কুমারের জন্য সেই মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর বসে পড়া, কিংবা পরবর্তীকালে অভয়া কাণ্ডের সময় সেখানে পুলিশ বাহিনী পাঠিয়ে বিল্ডিং ভেঙে দিয়ে প্রমাণ লোপাটের সর্বত চেষ্টা করা, এবং তৃতীয়ত এই যে ঘটনাটি ঘটলো যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং অবতীর্ণ হলেন তার পুলিশ কর্মকর্তাদের নিয়ে এবং দলীয় গাড়ি ইত্যাদিগুলো নিয়ে, দলীয় সম্পত্তি, দলীয় দস্তাবেজ দখলের নামে আর কি। তো সবটাই প্রমাণ করে আইনের অনুশাসন কথাটা সাংবিধানিকভাবে যেভাবেই থাকুক না কেন এই রাজ্যে তার কোনো গুরুত্ব নেই। যে সাংবিধানিক মন্ত্রগুপ্তি, যে সাংবিধানিক জনস্বার্থ রক্ষার শপথ নিয়ে মুখ্যমন্ত্রী বসেছিলেন তার পদে, তার সঙ্গে কোনো সঙ্গতিপূর্ণ আচরণ তিনি করছেন না বা করেন। আগামী দিনে তো আইনি লড়াই হবে, কিন্তু তাতেও আদৌ কোনো লাভ হবে কি অমিতাভদা? হ্যাঁ, বলছি। দেখুন, এই যে গতকাল শ্রমিক ভট্টাচার্য যে মন্তব্যটি করেছেন, এইটা আসলে প্রায় একদিনে দু পাখি মারবার চেষ্টা, বা তিনটে পাখি মারার চেষ্টাও বলতে পারেন। তার কারণ হচ্ছে বিগত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা সামনের সারিতে থাকা নেতৃত্ব হিসেবে শুভেন্দু বাবুর মুখে শুনেছিলাম যে বাম কংগ্রেস সমর্থক আপনারা যারা আছেন তারা আমাদের ভোট দিন তৃণমূলকে সরাতে। তার কারণ আপনাদের দল তো জিততে পারবেন, আপনারা ভোটগুলো নষ্ট করে কি করবেন, আমাদের ভোট দিন। শ্রমিকবাবু তার থেকে অনেক বেশি দক্ষ রাজনৈতিক, এবং সেই হিসেবেই তিনি এই সরাসরি আবেদন না জানিয়ে বাম কংগ্রেসের দাবিকে পুনরুচ্চারিত করলেন এবং প্রতিধ্বনিত করলেন যে ইডি সিবিআই এর তদন্ত এ রাজ্যে প্রায় গতিহীন, প্রায় স্তব্ধ হয়ে পড়েছে, এবং যত মামলা করা হচ্ছে শেষ পর্যন্ত সেগুলো পরিণতি পাচ্ছে না। যার ফলে একই সঙ্গে বার্তা আবার দিল্লি বিজেপির কাছেও পৌঁছে গেল যে পশ্চিমবঙ্গে যে সেটিং এর তত্ত্বের কথা বলা হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে, সেই সেটিং এর তত্ত্বকে খারিজ করতে গেলে, জনসমক্ষে এই সেটিংটা নেই এটা বোঝাতে গেলে আপনাকে এই তৎপরতাকে বাড়াতে হবে, গতি আনতে হবে তদন্তের প্রক্রিয়াতে। পাশাপাশি এটাও ঘটনা যে সাম্প্রতিককালে এই যে গোটা প্রক্রিয়াগুলো ঘটছে, এটা যে কোনো রাজনীতিকে এই পরিস্থিতির নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন। শ্রমিকবাবু দক্ষভাবে সেটাকে করেছেন। এমনকি দিলীপ ঘোষ যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তো যথেষ্ট যুক্তিযুক্ত কথা। যদি আপনি কোনো সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন, আপনার যা পদাধিকার থাকুক না কেন, একটি সাংবিধানিক পদের বলে আপনি আরেকটি সাংবিধানিক পদকে ওভাররাইড করে যেতে পারেন না, বা সেইখানে গিয়ে হস্তক্ষেপ করতেই পারেন না। আইএএস অফিসাররা, আইপিএস অফিসাররা তারা রয়েছেন মুখ্যমন্ত্রীকে ঘিরে। অতএব ধরে নিচ্ছি মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেখানে, কিন্তু যাচ্ছেন দলীয় গাড়িতে, তথ্য তুলে আনছেন দলীয় নথিপত্র বলে তিনি ঘোষণা করছেন। যদিও কিন্তু এটাও তো প্রশ্ন, সেই ভোটের আগে আগে কেন এই তৎপরতা বেড়ে যায়? এইটার উত্তরটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবো আমি। অমিতাভদা আসছি পরবর্তীতে অরিজিৎদার কাছে, ঠিক এই জায়গা থেকে দাস, কারণ এই একটা জায়গা কংক্রিটলি তৈরি হয়ে যাচ্ছে মুদ্রার এপিট ওপিট বিজেপি এবং তৃণমূল। আমি জানি না এটা প্রত্যেকে না বললে পরেও বাম কংগ্রেস তো বলছে এই জায়গাটাকে। কিভাবে আপনাদের ব্যাখ্যায় থাকবে এটা? কোন প্রসঙ্গ? আমি অরিজিৎদার কাছে এসেছি ঠিক এই প্রসঙ্গটাকে নিয়ে। না, দেখুন, এই ন্যারেটিভ বাম কংগ্রেসের পক্ষ থেকে একটা হারানো জমি পুনরুদ্ধার করার একটা ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে এই ন্যারেটিভটার মাধ্যমে। কিন্তু দেখুন, একটা সহজ কথা দেখুন, যদি সেরকম কোনো সেটিংয়েই এই বাম কংগ্রেসের ছড়ানো যে তত্ত্ব, মানে বেকার তত্ত্ব, এরকম কোনো বিষয় থাকতো, আর ইডি রেড করতে যাবে কেন? আশ্চর্য কথা। ইডি একটা স্বায়ত্তশাসিত সংস্থা, তার ইনভেস্টিগেশন করা কাজ। এবং যে কথাটা বলা হচ্ছে যে 2020 মামলা, হ্যাঁ 2020 মামলা। তো আমরা যদি এই মামলাটার ফেজ বাই ফেজ ডেভেলপমেন্টটা দেখি, যেটা শুরু হয়েছিল সেই অনুপ কিসাম টাইটেল ছিল, অনুপ কাঞ্জিলাল বা এরকম একটা কিছু নাম ছিল,
2020-তে তার এগেনস্টে এবং কোল ইন্ডিয়ার দুজন অফিসার তাদের এগেনস্টে এফআইআর থেকে যে স্টেপ বাই স্টেপ ইনভেস্টিগেশন শুরু হয়েছিল, যেটা স্টেপ বাই স্টেপ এগিয়ে শাকম্ভরি গ্রুপ থেকে শুরু করে দীপক আগরওয়াল পর্যন্ত, গত বছর পর্যন্ত দীপক আগরওয়াল অবধি পৌঁছেছিল, সেটা যখন তাদের জবানবন্দি উঠে আসছে তখন দেখা গেল যে টোটাল বিষয়টা কার মাধ্যমে কন্ডাক্টেড হলো, যে এই টোটাল বিষয়টা না গত বছর নয় 2022, গত বছর নয় 2022, এই ভুলটা ঠিক করে দিচ্ছি, গত বছর নয় 2022। আইপ্যাকের সঙ্গে যোগাযোগের যে কথা বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট বা ইডি বলছিল সেটা 2022 হয়ে গেছে। হ্যাঁ বলি এবার, বলো বলি এবার, বলো। আচ্ছা, আমি এখন আইপ্যাকের নামই আনলাম না, এটাই বলে বাংলায় কথা আছে চোরের মন বচকার দিকে। আমি এখন আইপ্যাকের কথা বলিনি, আমি বললাম শাকম্ভরি গ্রুপের কথা, আমি বললাম দীপক আগরওয়ালের কথা, তৃণমূল মুখপাত্র টেনে নিয়ে চলে এলো আইপ্যাকের কথা, একেই বলে। যাই হোক, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়, এগুলো হয়ে যায়, হয়ে যায়, দাদা ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি আমরা টপিকে ফিরে আসি। এখন বিষয়টা হচ্ছে, দেখুন, হ্যাঁ সময় খুব কম, ছোট দুটো কথা, আমি দুটো সংক্ষেপে কথা বলবো। দেখুন, এই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল দুটো রয়েছে। নাম্বার ওয়ান, যে মুখ্যমন্ত্রী যে মানে একটা মানে বেকার ভ্রান্ত কথা বলার চেষ্টা করছেন, আমি তৃণমূল সুপ্রিমো হিসেবে করেছি, হোয়াট এভার যাই করেন না কেন, নবান্নে বসেছিলেন, সেক্টর 5-এ রেড চলছিল, তার মানে ওখানে উপস্থিত সুজিত বসু, কৃষ্ণা দেবী, সব্যসাচী দত্ত, এরা কেউ দলের নয়। ওই সবুজ ফাইলটা বার করার জন্য, ইডির সাথে কথা বলার জন্য কেউ যেতে পারলো না। দ্বিতীয় কথা হচ্ছে যে কাজটা উনি করেছেন বিএনএস 310 অনুযায়ী, এটা চুরি নয়, এটা ডাকাতি। এই ডাকাতির পরিণাম সুপ্রিম কোর্টে ওনাকে নিতে হবে। যা করেছেন বেশ করেছেন, আপনার বাড়িতে যদি ডাকাত করে আপনিও সেটা আটকাতে পারবেন। আমরা বরাবর ইডি যদি আমাদের ফাইল চুরি করে, আমরা ইডির ফাইল চুরি আটকাবো, আমরা ইডির ফাইল চুরি আটকাবো, আমরা ইডির ফাইল চুরি আটকাবো। বিজেপি রাজনৈতিকভাবে না পেরে ইডিকে লাগিয়ে চেষ্টা করছে। বেশ, বুঝতে পেরেছি। বেশ, অমিতাভ বাবু, অমিতাভ বাবু, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে শেষ করতে হবে একদম। অমিতাভ বাবু, এটা কি সেটিং তত্ত্বে আপনার কি বলার আছে? অমিতাভ বাবুর কাছে আসছে, প্লিজ। একটা কথা বলি, আমার একটাই প্রশ্ন, আজকে ইডির 20 জন বেশ শক্ত সামর্থ্য মজবুত চেহারার অফিসার ছিল সেখানে। আপনি জানেন ইডি বা সিবিআই এর যাদেরকে রিক্রুট করা হয়, তারা যদি অ্যাকাউন্টসের ক্লার্কও নেওয়া হয়, তাহলেও তাদের বেশ শক্ত সামর্থ্য যুবক না হলে নেওয়া হয় না। তো আজকে 20 জন ইডির অফিসার ভেতরে ছিল, সিআরপিএফ ছিল। নিয়ম হচ্ছে যে কোনো জায়গায় যখন রেড বা সিজার হয়, হ্যাঁ না, যখন রেড বা সিজার হয় সবসময় গেট বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রানী ভবানীর মতন ঢুকে পড়লেন 9 মিনিটের মধ্যে বিশেষ ফাইলগুলো, এটার উত্তরটা দিতে হবে কি? না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ ফাইলগুলো নিয়ে বেরিয়ে চলে এলেন এই 20 জন অফিসার, এবং সিআরপিএফ তখন কি আঙুল চুষছিল না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে এই এক কথায় উত্তর হচ্ছে, প্রথম গিয়ে গেট পাসটা কে বানিয়েছিলেন? যিনি অথরিটি, সিপি নিজে গিয়ে, সিপি অথরাইজড ওখানে ঢোকার জন্য। ইডি সিবিআই যে কোনো রেইডে লোকাল পুলিশ অফিসার অথরাইজড সিপি নিজে গেছিল। সিপি না জানাবার কথা নয়, লোকাল পুলিশকে আগে থেকে জানানো কেন? তাদেরকে ইনফরমেশন দেননি কেন? মানুষকে বিভ্রান্ত করবেন না, লোকাল পুলিশের অথরিটি নেই। আপনার নেত্রী গিয়ে চুরি ডাকাতি করে ফাইল এই বিতর্ক চলতে থাকবে কন্টিনিউয়াস। অরিজিৎ দা, কৌশিক দা, অমিতাভ দা, দুই অমিতাভ দা কি আমাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। বেশ 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 বেশ, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকে। দেখুন, এই আলোচনা কন্টিনিউয়াস চলবে, কারণ আগামী দিনেও এই পরিস্থিতি যেটা এই আলোচনার কেন্দ্রবিন্দুতে টেনে আনবেই। যাই হোক, ততক্ষণ পর্যন্ত নজর থাকুক আমাদের পরবর্তী পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ বল, অন্যান্য সব খবরের জন্য নজর থাক আপনাদের সিএনএ।